Hey guys, good morning from Haskhoa, Bagdogra. তো আমরা আছি কৃষ্ণা ফার্মস অ্যান্ড ভিলেজ রিসর্টে। আমার ঠিক পিছনে তোমরা দেখতে পাচ্ছ চা বাগানের একটা বিশাল বড় জায়গা। এটা হচ্ছে হাসকোয়া টি এস্টেটের জায়গা। এইখানটায় রয়েছে আমাদের ডাইনিং স্পেস, যেখানে এইমাত্র আমরা কমপ্লিট করলাম আমাদের ব্রেকফাস্ট। সো গাইজ, টুডে ইজ 14th of November 2024 and we 11 riders are on the way to our পেলিং রাইড। আমরা আজকে বাগডোগরা থেকে পেলিং যাব। জার্নিটা শুরু হয়েছে গতকাল, মানে 13th November 2024। আমরা সবাই কলকাতা থেকে, কেউ বেতাই থেকে, কেউ পাটকেবাড়ি থেকে, কেউ আরংঘাটা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাইডাররা সবাই একসাথে রাইড করে পৌঁছেছি বাগডোগরা। আমি কালকের ব্লগটা এই কারণেই বানাইনি, কারণ অলরেডি আমার চ্যানেলে কলকাতা টু শিলিগুড়ির প্রচুর ব্লগস রয়েছে। তো দ্যাট ইজ নাথিং নিউ, চেঞ্জেস কিছু নেই। শুধু একটাই বলবো যে এর আগের এপিসোডে, মানে অরুণাচল আসার সময় আমি যে পটলসগুলো তোমাদেরকে বলেছিলাম বহরমপুরের পরে তৈরি হয়েছে, বহরমপুরের উমরপুরের মাঝখানে, সেই পটলগুলো কিন্তু এখন ঠিক করে দিয়েছে, মানে তাপ্পি মেরে দিয়েছে। সো রাস্তাটা এখন আগের থেকে একটু বেটার হয়েছে। তো এই হচ্ছে রুম, 4টে পরপর রুম রয়েছে। ওইখানে আমাদের সব বাইকস রয়েছে। এইবারের রাইডটা এমনই একটা রাইড যেখানে বলা যায় যে মনে হচ্ছে যেন এনফিল্ডের রাইড, কারণ ম্যাক্সিমাম বাইক রয়েছে রয়্যাল এনফিল্ডের। ক্লাসিক রয়েছে, মিটিওর রয়েছে, মিটিওর সব থেকে বেশি বাই দ্য ওয়ে। আমাদের কেটিএমের দুটো বাইক রয়েছে, আমার অ্যাডভেঞ্চার আর দৈপায়নদার ডিউক 390। এছাড়া একটা 125cc গাড়ি রয়েছে, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম। তো হিয়ার আর অল দ্য মেশিনস। এই বাইকটার কথা বলছিলাম, হিরো এক্সট্রিম 125cc, দারুণ করেছে বাইকটা। পাশে এটা হচ্ছে মিটিওর ডিউক 390, আগেইন মিটিওর, না থান্ডারবার্ডে আছে দীপঙ্কর ফ্রম আরংঘাটা। সবার সাথে পরিচয় করাবো। এখানে দেখো মিটিওর রয়েছে, এখানে সাধনদার ক্লাসিক রয়েছে। সাধনদা এই রাইডে আমাদের সবথেকে সিনিয়র রাইডার ফ্রম কল্যাণী, তাই তো দাদা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দাদার সাথে এসে খুব এনজয় করতে পারছি, মানে অসাধারণ। টাকা না, শুধু টাকা না, দাদার সাথে একটা মানে 1 বছরের এনার্জি নিয়ে যাচ্ছি। আমি রাইডার ছিলাম না, দাদা বানিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো, সবাই তো শুরু দাদা। আর এখানে রয়েছে আমাদের সঞ্জীব দা ফ্রম পাটকেবাড়ি, রাইট? হ্যাঁ, মুর্শিদাবাদ। দাদা, কালকের রাইড কেমন লাগলো, স্টেটা কেমন লাগলো, সব মিলিয়ে? খুব সুন্দর। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে এসেছি আমরা। আচ্ছা, যে দাদা কিন্তু মিষ্টি নিয়ে এসছে বাড়ির থেকে, প্রচুর মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য, মানে হরেক রকমের মিষ্টি। আর মানে এত সুন্দর সেই মিষ্টিগুলো খেতে, দাদা বলছে নাকি স্পেশালি অর্ডার দিয়ে নিয়ে এসে। দাদা, মিষ্টির ইতিহাসটা একটুখানি যদি বলেন। তো আমাদের ওখানে মিষ্টিটা খুব ভালো। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল দাম কিন্তু বেশি না, মিষ্টিটা খেলেন তো 10 টাকা করে দাম, কিন্তু খুব সুন্দর। আমি ওরকম মিষ্টি আমি কোথাও পাই না। আমাদের বাহ, আমাদের ওখানে আসবেন, সবাইকে প্রত্যেকে খাওয়াবো মিষ্টি। তো এই হচ্ছে আমাদের সব বাইকস। এখানে রয়েছে আমাদের কৌশিক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এয়ারপোর্টের খুবই কাছে, এটা একটা সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে একটা হোমস্টে। লোকেশনটা খুবই ভালো, আর বাকি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবই এখানে ছিল, খুব সুন্দর। তো আমরা মোটামুটি কালকে রাতেরবেলা তো বিশেষ তেমন কিছু করতে পারিনি। আমরা রাতেরবেলা ঢুকেছি, জাস্ট ফ্রেশ হয়ে স্টে করেছি, রাতেরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমাদের সব বাইক আছে। আমাদের এখন জাস্ট গোছগাছ চলছে। আমরা এখন বেরিয়ে যাবো টুয়ার্ডস পেলিং যাবো আমরা। তো আমাদের আজকে মোটামুটি 2-250 কিলোমিটারের জার্নি আছে। পাহাড়ের রাস্তা 250 কিলোমিটার, মানে মোটামুটি বেশ টাইম লাগবে। একদম। টাটা। দীপঙ্কর রয়েছে ফ্রম আরংঘাটা। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। যে পাহাড়ে উঠিনি এর আগে কোনোদিন, ফার্স্ট টাইম আমার পাহাড়ে ওঠা। একটু ভয় লাগছে, দাদা আছে, অসুবিধা হবে না আশা করি। তোমার থান্ডারবার্ড কেমন পারফর্ম করছে সেটা খুব ভালো। আমার গাড়ি 8 বছর বয়স হয়ে গেছে, যা পারফর্ম করছে মানে কি বলবো, একদম খুব সুন্দর। ভাবতে পারিনি যে এরকম পারফরমেন্স দেবে আমার সঙ্গে, খুব সাথ দিচ্ছে। এখানে রয়েছে অনিন্দ। আমি মাঝে থেকে এসেছি, মাঝদিয়া। তো তোমার এই হিরো এক্সট্রিম 125 হাউ ইজ ইট পারফর্মিং? এক কথা বলতে গেলে অসাধারণ। আমি তো প্রথমে ভেবেছিলাম যে এত 350cc বা 350 আপ সিসির কাছে আমি 125 নিয়ে কীভাবে চালাবো। তো
মনে নেই, ভালোই রাইড করেছি বাইকটা নিয়ে। বলতে ফার্স্ট টাইম পাহাড়ে আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম। বাইক নিয়ে ফার্স্ট টাইম? বাইক নিয়ে ফার্স্ট আচ্ছা টাইম। আচ্ছা। এবার আমি ফুল কনফিডেন্সে আছি, কারণ আমার সাথে দাদা আছে। আরে তো আমাদের সাথে আরও রাইডার্স আছেন, এদের সাথে এই মুহূর্তে হয়তো আমি তোমাদের আলাপ করাতে পারলাম না, বাট ভিডিও যত এগোবে তত নতুন নতুন রাইডার্সদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো যেটা এখন বক্তব্য হচ্ছে, এই মুহূর্তের সময় অলমোস্ট 8টা বাজে। আমরা আজকে বাগডোগরা থেকে পেলিং যাব ভায়া কার্শিয়াং, জোরবাংলো, পেশক, তিস্তা বাজার, মাল্লি, জোরথাং হয়ে পেলিং যাব। প্রথমে ভেবেছিলাম দার্জিলিং বিজনবাড়ি হয়ে পেলিং যাব, বাট সেটা আমি চেঞ্জ করেছি বিকজ জানতেই পারলে যে অনেক নতুন নতুন রাইডার্স আছে। তো দার্জিলিং থেকে বিজনবাড়ি হয়ে পেলিং যাওয়ার যে রুটটা, যেটা বড্ড বেশি স্লোপি এবং ইনক্লাইন্ড, তো তার থেকে আমার একটা বেটার রুট লাগবে। সেবক হয়ে যেতে চাই না, কারণ সেখানে ন্যাচারাল ভিউ অতটা নেই। এই হচ্ছে আমাদের আরও রাইডার্স ওখানে রয়েছে। এবার একটা ব্রিফিং করতে হবে, মানে আমি অরুণাচলের রাইডেই তোমাদের বলেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ব্রিফিং ইজ বিফোর এভরি রাইড। সো ব্রিফিংটা করে নিই, তারপরে মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি 9টার সময় আমরা বেরিয়ে পড়লাম আমাদের হাসকোয়া রিসর্ট থেকে। আমি মাটিগাড়া হয়ে, রোহিণী হয়ে, কার্শিয়ং হয়ে, তারপরে জোরবাংলো, পেশক যেতে চাইছি। আমার মনে হয় বেশ খানিকটা শর্ট হয়ে যাবে রুটটা, এবং মিরিকের রুটের মতন অতটা সিনিক না হলেও আমাদের রাইডার্সরা যথেষ্ট ভালো ভালো দৃশ্য দেখতে পাবে ইন দ্য এন্টায়ার জার্নি। ওকে, একবার সিকিমে ঢুকে যাওয়ার পরে সেরকম কোনো ভিউ আর নেই। ভিউ যতটুকু আছে আমাদের বেঙ্গলের পার্টেই আছে। আরেকটু আর্লি, মানে 7টার মধ্যে বেরোতে পারলে বেস্ট হতো। তো আজকে আমাদের রাইডটা না মোটামুটি ওই 180 কিলোমিটার মতন টোটাল সার্কিটটা পেলিং পৌঁছানো অবধি সময় লাগবে। 7 ঘন্টা মতন রাইড টাইম লাগবে। হাসকোয়া টি এস্টেট এখান থেকে শুরু হয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে এই টি এস্টেট। এদিক থেকে আমরা কালকে কলকাতা থেকে এসেছি, ওই পারে চলে যাও দাদা। এবার আমরা ডান দিকে যাব, এটা হচ্ছে হাসকোয়া মোড়। যাও। চলো তাহলে সবাই মোটামুটি আমরা NH-12 এবার উঠে গেলাম। এখান থেকে 14 কিলোমিটার দূরে হচ্ছে মাটিগাড়ার খাপরাইল মোড়, 14 কিলোমিটার। বিহার মোড় থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে, শিব মন্দির হয়ে আমাদের খাপরাইল যেতে হবে। তো বন্ধুরা, আজকের ওয়েদার আপডেটটা তোমাদের দিয়ে দিই। আজকে কিন্তু আকাশ পরিষ্কার আছে, কিন্তু চারিদিকে প্রচণ্ড কুয়াশা রয়েছে, ফলে দূরের ভিজিবিলিটি কিছু নেই। এখান থেকেও, মানে শিলিগুড়ি থেকেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না। এখন আমি এটা জানার জন্য খুব আগ্রহী যে পাহাড়ে গিয়ে ওয়েদার আমরা কেমন পাবো। দেখো, এরকম রোদ উচ্ছল দিন যদি থাকে তাহলে কিন্তু আমাদের রাইডটা ভালোই হবে। বাট যদি বৃষ্টি শুরু হয়, যেরকম কালকে আমাদের হঠাৎ করে আমরা ইসলামপুর বাইপাসে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, সো হঠাৎ করে পাহাড়ে যদি ওয়েদার চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে। এখন এই মুহূর্তে 9:45 বাজে, আমরা মাটিগাড়া থেকে বাস 3 কিলোমিটার পিছনে আছি। মাটিগাড়ার খাপরাইল মোড় থেকে আমাদের বাঁদিকে টার্ন নিয়ে নিতে হবে। আশা করছি আমরা 10:30টার মধ্যে হিল রিচ করে যেতে পারবো। আমরা মাটিগাড়া পৌঁছে গেলাম। মাটিগাড়ার এই মোড় থেকে আমাদের বাঁদিক যেতে হবে। এই মোড়টার নাম খাপরাইল মোড়। এখানে যে লেখা থাকবে তোমরা দেখতে পাবে, মাটিগাড়া কার্শিয়ং রোড, ওয়েলকাম টু SH-12। এটা হলো স্টেট হাইওয়ে 12। ভাই, চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম শিমুলবাড়ি। একটু পরেই কার্শিয়ং যাওয়ার রাস্তা পড়বে, মানে রোহিণীর যে মোড়টা সেটা পড়বে। বাবা, এখানে প্রচুর গার্ড রেল দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, দিদি এসছে তো পাহাড়ে, তো দিদি এসছে, ওই জন্য তো পাহাড়ে দিদির এত পোস্টার। বাট দিদিকে কিন্তু ভাই সত্যি কথা দেখতে পাহাড়ই লাগে ভাই। জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। তো মেন কথা হচ্ছে, আমার কিন্তু দিদির মুখটা দেখলে আর দিদির চোখ দুটো দেখলে মনে হয় দিদি যেন উত্তরবঙ্গের মানুষ। বোঝা যায়, দেখো বাড়ির উঠান যেন, রাস্তার ট্যাক্স যেন ওর বাবা দিতে। প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়েও এইবার কিন্তু ফাইনালি পাহাড় দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি আকাশে হালকা মেঘও রয়েছে। এতক্ষণে কুয়াশার জন্য আকাশে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। কার্শিয়ং দেখা যাচ্ছে না এখান থেকে, মেঘের ভিতরে মানে কুয়াশায় লুকিয়ে আছে। দেখা যাক হাইট আমাদের একটু বাড়লে, অল্টিটিউড আমাদের একটু বাড়লে যদি কিছু পরিষ্কার দেখা যায়।
তবে এই রাস্তাটা বরাবরই আমার খুব প্রিয়, কারণ এই রাস্তাটা এত সিনিক আর এত সুন্দর যে যতবার আমি এই রাস্তায় আসি ততবার মনটা ভরে যায়। কোথা থেকে যেন একটা অন্যরকম এক্সাইটমেন্ট আমার মধ্যে চলে আসে। তোমরা আমার বাপরে দেখো, সবটি লেবাররা কাজ করছে, চা তুলছে। অ্যাকচুয়ালি যতবার আমি এই রাস্তায় আসি ততবার এক্সাইটমেন্ট আমার বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা যেটা হয় সেটা হচ্ছে যে আমি প্রত্যেকবার পাহাড় আমার কাছে নতুন রূপে আসে। মানে আমি কখনোই মনে হয় না পাহাড়টাকে একঘেয়ে। আমি কার্শিয়াং অনেকবার এসেছি, তোমরা সবাই জানো, কিন্তু আজও যখন আমি কার্শিয়াং আসি তখন মনে হয় যে ভাই নতুন কিছু দেখলাম। তবে বলে দিই তোমাদের, সামনে একটা টোল পড়বে, রোহিণী টোলে আগে পয়সা নিত না, বাট এখন কিন্তু 5 রুপিস পার বাইক দিতে হয়। 50 টাকা কাটা, 10টা বাইক আছে, ओनली अप आ गई 10 रुपए। हाँ, शुरू में ही भैया 10 रुपए बोल रहे हैं। আমরা সবারটা কেটে নিলাম তো। পাহাড়ের ওয়েদারের একটা অন্যরকমই মজা থাকে। দেখো সবুজ পাহাড়, তার মধ্যে হালকা হালকা কুয়াশা, মানে পুরো একটা অন্যরকম জগতে চলে এলাম, যেন মনে হয় একটা ট্রানজিশন হলো আমাদের সবার একটা পৃথিবী থেকে অন্য একটা ভিন্ন পৃথিবীতে, যেখানে শুধুই শান্তি আর শুধুই সুন্দর সুন্দর দৃশ্য। আমরা কিন্তু ফাইনালি রোহিণী পৌঁছে গেছি, আর পাহাড়ে এসেছি। মোমো খাবো না তা তো হতে পারে না, ওই জন্য দেখো সবাইকে বসিয়ে দিয়েছি মোমোর সাথে। দারুণ দারুণ দারুণ। এখানে রোহিণীতে মোমো পার্টি চলছে। এবার এখান থেকে মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সোজা বেরিয়ে যাব, আর কোথাও দাঁড়াবো না। আমরা একদম জোরবাংলো মোড় যাব। প্রথমে জোরবাংলো মোড় থেকে রাইট টার্ন নেব। এখানে দাদা স্যুপ নিয়ে চলে এসছে। বাঁদিকে আমার কার্শিয়াং স্টেশন, তো আমরা কার্শিয়াং স্টেশনকে বাঁহাতে রেখে সোজা এগোবো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় সময় এখন 12টা 5, আর আমরা এন্টার করলাম সোনাদা। সোনাদা পার করার পর জোরবাংলোর ঠিক আগে এই জায়গাটা স্পেশালি আমার খুব ভালো লাগে, কারণ এই এলাকাটা থেকেই রাস্তার দুই পাশে শুরু হয় এরকম পাইনের জঙ্গল। টয় ট্রেনটা ঠিক এই উপরটা দিয়ে যায়, এবং টয় ট্রেনের মধ্যে বসে থেকে এই অঞ্চলের ভিউটা কিন্তু অসাধারণ আসে। আমরা জোরবাংলো মোড়ের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে না আকাশে বাতাসে একটা অন্যরকম সুগন্ধ আছে। জোরবাংলো মোড় পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিক যাও, ডান দিক ডান দিক ডান দিক ডান দিক যাও। আর কেউ নেই তো পিছনে? থ্যাংক ইউ। আমরা পেশাক রোডে ঢুকে গেলাম। আমার সামনে যে ক্লাসিক 350 রয়েছে, উনি যে চালাচ্ছেন বাইকটা, ওনার নাম সাধনদা। সাধনদাকে তোমরা প্রথম থেকেই আমার ভিডিওতে দেখছো। 51 বছর বয়স দাদার, এবং এটাই দাদার প্রথম রাইড। মানে 51 বছর বয়সে এসে দাদা রাইড শুরু করলেন। প্রথম একটু অসুবিধা হচ্ছে ওনার গ্রুপের সাথে সিঙ্ক্রোনাইজ করতে বা পাহাড়ে রাইড করতে, বাট আমি ওনাকে গ্র্যাটিটিউড জানাই ওনার স্পিরিটটার জন্য। কারণ এই যে এই বয়সে এসে রাইড শুরু করার যে একটা ইচ্ছা, এবং সেখানে এক্সিকিউট করা সেই ইচ্ছাটাকে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমি সিনিয়রদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি মনে করেন যে আপনারা রাইড শুরু করবেন, আপনারা কিন্তু অবশ্যই রাইড করতে পারেন। সেক্ষেত্রে প্রপার গাইডেন্সের জন্য তো আমি থাকবই, কিন্তু হতে পারে আপনাদের ইয়াং এজে এইসব ব্যাপারগুলো ছিল না, বা সংসারের চাপে হয়তো নিজের মনের ইচ্ছা পূরণ করার আপনার কাছে সুযোগ হয়নি। কিন্তু এখন যদি সেই সময় আপনার কাছে থাকে, তাহলে কিন্তু সেই সুযোগও আছে। আমাদের প্রত্যেক মাসে একটা করে রাইড হয়, পাহাড়ে রাইড হয়, সমুদ্রে রাইড হয়, বিভিন্ন অফবিট ডেস্টিনেশনে রাইড হয়। আমাদের যে কোনো রাইডে কিন্তু আপনি জয়েন করতে পারেন নিজের বাইক নিয়ে। এই যে আমাদের সামনে দুটো গাড়ি যাচ্ছে, চাইলে কিন্তু আমরা ওদেরকে ওভারটেক করে দিতে পারি, বাট ওদের পিছনে থাকাটাই আমাদের জন্য সব থেকে ভালো। এই মুহূর্তে পেশক রোড দিয়ে এগিয়ে চলেছি তিস্তা বাজারের দিকে। তিস্তা বাজারে নেমে তিস্তা নদী ক্রস করে আমরা
মাল্লি হয়ে ঢুকবো জোরথাংয়ের দিকে। এই রাস্তাটা একসাথে অনেকটা নিচে নামে আর কি, একইভাবে নামতেই থাকে, ফলে ব্রেক শু গরম হয়ে ব্রেক হিট হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি বাইকগুলোকে রেস্ট দেওয়া ঠিক হবে বলে আমার মনে হয়। বাইক হোক 4 চাকা হোক, এই রাস্তায় সবাই নিজেদেরকে রেস্ট দেয়। তবে রোদ ঝলমলে আকাশ, একটু আগে পর্যন্ত যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল এখন কিন্তু আর সেটা নেই। আর একটা জিনিস আমি তোমাদের জানিয়ে রাখি, এখন কিন্তু আকাশ একদম নীল, মানে দার্জিলিংয়ের দিকে যে ফগটা ছিল এই দিকে কিন্তু সেই ফগটা নেই, মেঘ আছে ফগ নেই। লামাহাটা ঢুকে গেলাম, যদিও আমরা কেউ লামাহাটা পার্ক দাঁড়াবো না, তবুও দেখো ফুলে ফুলে কত সুন্দর লাগছে রাস্তার ডান দিকটা। একটু পরে ডান দিকে শুরু হবে পাইনের পুরো সারি, দেখো ঠিক যেরকম বলেছিলাম পাইনের জঙ্গল শুরু হয়ে গেছে। ডান দিকে লামাহাটা পার্কের গেট, সুন্দর করে সাজানো হয়েছে পার্কটা। এইবার এটা ঢুকলাম না, অন্য কোনোবার ঢুকবো, কারণ যেতে হবে অনেক দূর, যেতে হবে সেই পেলিং। তবে তোমরা যদি দার্জিলিং ঘুরতে আসো লামাহাটা পার্ক কিন্তু অবশ্যই ঘুরো। সবাই আসো, সবাই আসো। হ্যাঁ তো হয়ে গেছে। দাঁড়াও, ক্লাচ ছাড়ো, ছেড়ে দাও। বোঝেনি এখানে ড্রেন আছে। না বুঝেছি। তুমি ছেড়ে দাও দেখে এসান, ছেড়ে দাও, ব্রেক ছেড়ে দাও, গিয়ারে আছে গাড়ি। নিউট্রাল কেন করবে? চেপে চলে যাও, হয়ে যাবে। কিচ্ছু করে দাঁড়াও, ওখানে দাঁড়াও। না বুঝলে বুঝবা কি করে যে নিউট্রাল আছে? আরে বাবা, ক্লাচ লাগালেই তো হয়ে গেল। নিউট্রাল নেই। এই জায়গা থেকে স্কেট করেছে, এই জায়গাটা ব্রেক কিন্তু করেছো, ওই জাস্ট হালকা ব্রেক করেছে, এই জায়গাটা স্কিপ কেটে এইটার উপরে ঢুকে গেছে। হে গুরু, ওইভাবে গেলে হবে না, গড়িয়ে চলে যাবে সোজা, টার্ন নিতে পারবে না, সোজা চলে যাবে। ভালোই চালাচ্ছি কিন্তু, চালাচ্ছ তুমি ভালোই। আস্তে হেভি চালাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি পেশক টি গার্ডেন। দেখো আমার ঠিক উল্টো দিকে জাস্ট ফাটাফাটি টি গার্ডেন। এইখানে রয়েছে আমাদের সমস্ত বাইক। এই যে এক নাগারে নামার অভিজ্ঞতাটা কেমন হলো? অসাধারণ এক কথাই ফুললি অ্যাডভেঞ্চার, বিশেষ করে রোড দারুণ। ওটা কে গড়িয়ে যাচ্ছে নিচে হেঁটে হেঁটে? ওখানে গাড়ি চাপা দিয়ে দেবে, দুই সাইড দিয়ে গাড়ি আসলে চাপা দিয়ে দেবে। যেখানে সেখানে ফোয়ারা খুললে হবে দাদা। দইপান থেকে পুরো হিরো লাগছে একদম। সাউন্দা, তুমি আমার চোখের সামনে থাকবে সব সময়। তোমার এখানে রাইডের এক্সপিরিয়েন্সটা বলো। প্রথমবার তুমি তো আমাকে পাহাড়ে মানে রাইড করা শিখিয়ে দিলাম। জীবনে পাহাড়ে গাড়ি চালাইনি, কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম আমি পাহাড়ে চালাতে পারবো। তুমি গাইড করে আমাকে এত সুন্দরভাবে, এমন আমার ছোটবেলার ইচ্ছা তুমি আজকে 52 বছরে সাকসেস করেছো। থ্যাংক ইউ। আমি পিকচার বাকি জন্মানোর পরে, জ্ঞান হওয়ার পরে এই অনুভূতিটা প্রথম পেলাম, আর এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। স্বপ্নটা পূরণ হলো তোমার জন্য। পয়সা তো সবারই থাকে, কিন্তু এই সাহসটা তুমি করেছো যে চলো কিছু হবে না, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ আনন্দ পাচ্ছি। ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে চলেছি পেলিংয়ের দিকে। গ্রুপের মেম্বাররা বললো তারা লাভার্স মিট ভিউ পয়েন্টে আর দাঁড়াবে না, কারণ ওই জায়গাটা দাঁড়ালেই মন খারাপ করে। কারণ লাভার্স মিট ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তিস্তা রঙ্গিত নদীর যে মিলনস্থলের ভিউ পাওয়া যেত, সেটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে, নিচের জায়গাটাও নষ্ট হয়ে গেছে। তো ওই জায়গাটা দেখলেই না মনে পড়ে যায় সেই সব পুরোনো দিনগুলোর কথা, সেই পুরোনো দৃশ্যটার কথা। তো দাদা এগিয়ে চলো, তার থেকে বরঞ্চ আমরা সিকিমে ঢুকে একটু দাঁড়াবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাই হবে। মাঝখান দিয়ে না, পাটার উপর দিয়ে, পাটার উপর দিয়ে। আমরা তিস্তা বাজার ঢুকছি। তো গাইস এই হচ্ছে তিস্তা বাজার।
বলতে পারো একটার সময় এখানে প্রচুর টুরিস্ট আসতো ত্রিবেণী যাওয়ার জন্য, কিন্তু এখন সেই ভিড়টা আর নেই, কারণ ত্রিবেণীতে আর কোনো টেন্টিং হয় না, ক্যাম্পিং হয় না। সিকিম যাওয়ার জন্য আমাদের এই দিকে যেতে হবে। এখন এখানে দাঁড়াও, সবাই আসুক, সাইড হয়ে দাঁড়াও, সাইড হয়ে। চলো চলো আগে যাও, চলো ওঠো 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 ওঠো। চলো, আগে তো এই ব্রিজের উপর দাঁড়ানো মানা ছিল, এখন ট্রাক ফ্রাক দাঁড়িয়ে আছে, কি কেস? গাইজ আমরা তিস্তা নদী আবার ক্রস করছি। এটা হচ্ছে মাল্লি বর্ডার সিকিমের। এখানে আমরা দাঁড়াবো চেকপোস্টে। बहुत सारे बाइक्स हैं, 10 बाइक है। वहाँ पे तो नहीं जाना पड़ेगा ना, अभी जा सकते हैं ना। এখানে প্রত্যেকটা গাড়ির নাম্বার নোট করবে অ্যাকচুয়ালি, তারপরে ছাড়বে। আমরা আমাদের স্টেট পাল্টালো, আমরা বেঙ্গল থেকে সিকিম ঢুকলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা সিকিম ঢুকে গেলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিকিমেরই একটা ব্রিজের উপর। ও হচ্ছে সুরজিৎ ফ্রম কল্যাণী। ও চালাচ্ছে একটা মিটিওর 350 আছে দই পায়ন্দা সল্ট লেক থেকে। দাদা চালাচ্ছে একটা আইকনিক বাইক ডিউক 390 জিও কাকা। সাধনদাও কল্যাণী থেকে। সাধনদা একজন স্কুলের টিচার। কোন স্কুল দাদা? কল্যাণী শিক্ষায়তন হাই স্কুল। কল্যাণী শিক্ষায়তন হাই স্কুল। এখানে আছে এহসান ফ্রম রামপুরহাট। ইয়েস, আচ্ছা, ফ্রম রামপুরহাট। এহসান চালাচ্ছে এনফিল্ড মিটিওর 350। ছোটোখাটো চেহারার ছেলে। ভাই তুমি একটু বাইকটার পাশে এসে দাঁড়াও, একদম একদম। কারণ অনেকেই হাইটের ইস্যুটা খোঁজে। দেখো তোমরা অনেকেই যারা হাইট একটু শর্ট, আমি আরো শর্ট। এই যে আমরা এই সেম অ্যাকচুয়ালি। তো দেখো এই বাইকটা কিন্তু এহসান চালাচ্ছে। এহসান মিটিওর চালাতে তোমার কি সুবিধা কি অসুবিধা পাহাড়ে যদি একটু বলো। মেটিওর নিয়ে সব থেকে বড় হচ্ছে যারা শর্ট হাইট একটু, যেমন আমার 5 ফুট 4, এতে একদম পা নিচে অবধি যাচ্ছে, একদম পারফেক্ট। এ নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং অফরোডও ঠিকঠাক চলে, দারুণ। এবং নর্মালও খুব ভালো। পাহাড়ে পারফরমেন্স কেমন? খুব ভালো মেটিওরের পারফরমেন্স। ঠিক। তাহলে শর্ট হাইটের ছেলেরা তোমার মতন এই মিটিওর 350 নিয়ে ইজিলি রাইড করতে পারে। এবার চলে আসবো আমাদের ওয়ান অ্যান্ড অনলি মাইটি থান্ডারবার্ড, এনফিল্ড থান্ডারবার্ড। এখনও কিছু মডেল বেঁচে আছে, আর এরকমও কিছু মডেলই আছে। হচ্ছে দীপঙ্কর আরংঘাটা থেকে এসেছি আমি। খুব ভালো লাগছে, মুখে বললে কম হবে। আচ্ছা, এবার দীপঙ্করের সাথে রাইড করছে দীপঙ্করের ওয়াইফ সঞ্জীব দা পাটকেবাড়ি থেকে। উনি চালাচ্ছেন থান্ডারবার্ড, না উনি চালাচ্ছেন এনফিল্ডের মিটিওর। তো গ্রুপ রাইড আর সোলো রাইডের মধ্যে ডিফারেন্স বুঝছেন কিছু? গ্রুপ রাইড তো ভালোই, সবাই একসাথে থাকতে পারছি, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সুবিধা বোঝা যাবে সবারই, কার কি প্রবলেম হলো না হলো, এই জন্য গ্রুপে আসলাম। একটা 125cc বাইক রয়েছে, সকালেও তোমাদের এর সাথে আলাপ করেছি। তো ও হচ্ছে মাঝদিয়া থেকে, ও চালাচ্ছে হিরোর এক্সট্রিম 125, রাইট? একটু মনে হয় তোমার পাওয়ার ল্যাগ ফিল হচ্ছে। ডাউন হিলে ইঞ্জিন ব্রেকিং ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। আর ওঠার সময় কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই তো? তাহলে কি লো সিসির বাইকের মধ্যে এই হিরো এক্সট্রিম 125 নিয়ে তুমি কি অন্যদেরকে বলবে পাহাড়ে আসতে? একদম, আমি তো ফুল স্যাটিসফাইড। এখনো পর্যন্ত আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি। আচ্ছা, যত আমরা আগে যাব তত আমাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে। ওকে, রাইট। আচ্ছা, এবার আমাদের লাস্ট রাইডার এই গ্রুপের স্বরূপ ফ্রম বেতাই। আজকের পুরো র্যালি টেলিংটা স্বরূপ করছে এবং খুব ভালো করছে। আমি আরও এই যে ইন্টারকমে কানেক্টেড আছি। দারুণ। যতবার পাহাড়ে আসি ততবারই পাহাড়কে নতুন বলে মনে হয়। মানে বাইক রাইডিংয়ে আসলে পরে অবশ্যই গ্রুপে আসতে হয়। একজন দুজন এসে মজা নেই, হই হুল্লোড় হয় না। সবাই মিলে একসাথে হই হুল্লোড় করবো। এখন ঢুকে আরও বেশি মজা করবো। একদম এক্স্যাক্টলি, এই কারণেই আর কি, মানে আমি যেটা বললাম যে গ্রুপ রাইডে যারা অ্যাজ আ হোল চলতে ভালোবাসে বা চলতে পারে, তারা গ্রুপ রাইডে এলে সেটা রাইডটা যেখানেই হোক না কেন, সেটা ডিস্টেন্স ম্যাটার করে না, লোকেশন ম্যাটার করে না, জার্নি ম্যাটার করে না। আলটিমেটলি অ্যাজ আ হোল পুরো যে ব্যাপারটার এক্সপিরিয়েন্স, প্রতিটা জিনিসেই তারা এনজয় করবে। তো তারা ডেফিনেটলি এই জিনিসটা আগেও করতে চায়। 3:12 বাজে। তাহলে পেলিং এখন এখান থেকে 2.5 ঘন্টা দূরে, 71 কিলোমিটার দূরে। তো আমাদের এবার একটুখানি স্পিড বাড়াতে হবে।
সেই ফাটাফাটি ব্রিজ। পেলিংয়ের জন্য ডান দিকে যেতে হবে। খারাপ রাস্তাটা পুরোটা আমরা ক্রস করে আসলাম। তার মানে মাল্লি থেকে জোরথাং অবধি অনেকটা রাস্তায় ভাই লোক খারাপ আছে, ঠিক আছে, অনেকটা রাস্তা। কি কাকা, घर के आंगन में बाइक चला रहे क्या? চলো এখানে লাগো, এখানে লাগো। তো গাইস এখানে একটা জাংশন মতন আছে পেলিং, এখান থেকে ডান দিকে লেকশিপ হয়ে যেতে হবে। এখান থেকে পেলিং 36 কিলোমিটার দূরে। বাঁ দিকে গেলে মঙ্গলবারে, এটাই আবার রেশির রাস্তা, ঠিক আছে। তো আমরা এখন এখানে দাঁড়াবো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিমের নতুন টানেলের মধ্যে দিয়ে। পেলিং যেতে গেলে এইবার কিন্তু তোমাদের এই টানেলটা ক্রস করতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি লেকশিপে। আমরা তো বন্ধুরা এখন আমি আছি আমার পেলিংয়ের হোটেলে। আজকে আমরা পেলিং ঢুকেছি তখন 6:30 মতন বাজে। আমরা আছি হোটেল সিনি অলচু আপার পেলিংয়ে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমার রুম বেসিক্যালি। কি গো, এটা তোমার দীপা ভাই গিফট করেছে। এটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, কমোড আছে, বেসিন আছে। আমাদের এই ফ্লোরে 4টে রুম আছে। এই 404, 3, 2, 1। এখানে আছে কে কে আছে এখানে? স্যান্ডি আছে। এই আমি এখানে রুমে ছিলাম, আমি অরূপদার রুমে এখন এসেছি। এই রুমটা কিন্তু অরূপদার রুম। আমি পাশে ছিলাম, অরূপদার রুমে এসেছি, এসে আমি জাস্ট বসেছি খালি। ঘটনা যে ঠান্ডার জায়গায় এসছে, এরা সবাই ড্রিঙ্ক করবে। দেখো পাহাড় এলে আমরা ড্রিঙ্ক করি, এতে আমি করি না, ছেলেপেলে করে, এটা কোনো লজ্জা পাওয়ার বিষয় না। কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা হয়েছে এমন একজনকে আনতে দিয়েছে, তার এই ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই কম। ঠান্ডার জায়গায় তাকে রাম আনতে বলেছে, সে হুইস্কি নিয়ে চলে এসছে। এত অবিচার মেনে নেওয়া যায়? দেখো মুখগুলো। আমি তাও চুপচাপ এখানে বসছিলাম, হ্যাঁ, আমি হাতও লাগাইনি। হ্যাঁ, এটা অরূপদার রুম, আচ্ছা, আমার রুমটা পাশের রুম। আচ্ছা।